এই ভিডিওটাতে আমি কভার করব আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট চায় উচ্চশিক্ষার জন্য বিদেশে আসতে, স্পেশালি ইউরোপিয়ান কান্ট্রিজ, ইউএসএ or I mean all about like Australia, Canada, this kind of countries. So আমি আমার অনুভূতিটা শেয়ার করব যে আমাদের এজেন্সিগুলোতে আমরা কেন যাব আর কেন আসলে যাব না। আমাদের সবচাইতে যে দুর্বলতা সেটা হচ্ছে আমরা সব সময় চাই যে অন্য কেউ একজন আমার হয়ে কাজটা করে দিবে, অন্য কেউ একজন আমার হয়ে কাজটা ফর্ম ফিল আপটা করে দিবে, ভিসা অ্যাপ্লিকেশনটা করে দিবে। এই ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হয় ফ্রম দ্য বিগিনিং। লাইক এখানকার যে বাচ্চারা তারা খুবই ছোট বাচ্চারাই নিজেরা খাওয়া খাইতে শুরু করে, আর আমাদের দেশের বাচ্চারা খাওয়া শিখতে শিখতে 5-6 বছর 8 বছর লেগে যায়। সো এটাই হচ্ছে আসলে আমরা বলি এটাকে অনেক আদর, যত্ন, ভালোবাসা এইভাবে বলে আমরা ব্যাখ্যা করি। অন দি আদার হ্যান্ড এই সমস্ত দেশে তারা এটাকে আমি দেখছি 2 বছরের 2.5 বছরের বাচ্চাই কথা বলা শুরু করে দিচ্ছে। সে নিজে সুপার মার্কেটে গিয়ে নিজেরটা নিজে নিচ্ছে। এটা বাংলাদেশে বসে এটা কল্পনা করা যাবে না তারা কী পরিমাণ ওপেন এবং কী পরিমাণ সেলফ ডিফেন্সেন্সি তারা তৈরি করে ফ্রম দ্য বিগিনিং অফ লাইফ। সো যেটা বলছিলাম, এটা আমার ক্ষেত্রেও সেম। আমার মনে আছে আমি যখন প্রথম ইউএসএর জন্য অ্যাপ্লাই করি, ইউএসএ অ্যাপ্লাই করলে ওই লোকটার কাছে গেলাম, প্রথমে ফোন করার পরে সে আমাকে বললো যে টাকা পাঠানোর জন্য 20,000, আমি 20,000 টাকা পাঠিয়ে দিলাম। সত্যিকার অর্থে তার সাথে আমার কোনো কমিউনিকেশন ছিল না। আই ওয়াজ ডেসপারেট টু আই উইল হ্যাভ টু লিভ দিস কান্ট্রি এনিওয়ে। তো আমি যখন 20,000 টাকা পাঠিয়ে দিলাম, তারপরে কিছুদিন পরে সে আমাকে বললো যে তার একটা ইউনিভার্সিটি থেকে একটা আসছে, লেটার আসছে, দেন তাকে আরও 20,000 টাকা দিতে হবে। আমি তাকে আরও 20,000 টাকা দিলাম। দেন ঢাকায় গিয়ে তার সাথে আমি দেখা করলাম। দেখা করার পরে আসলে তারপরে কী হলো, যে প্রসিডিওরগুলো 350-400 পাউন্ড আমাকে পে করতে বললো। আমি সেটাও পে করলাম, সেভিস ফ্রি নামে সামথিং। তারপরে বলা হলো যে ঢাকায় যাওয়ার জন্য ইউনিভার্সিটি এমবেসি ইন্টারভিউর জন্য ইন্টারভিউ দিতে গেলাম। ইন্টারভিউ দিতে গিয়ে আমি ওখানে আসলে 2 দিন ছিলাম। 2 দিন থাকতে গিয়ে অনেকেই আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, সবার সাথে কথাবার্তা হলো, পরিচিত হলো। তো আমার কাছে আসলে তখন একটা খটকা লাগলো, আসলে কীরকম মানুষ আসলে বিদেশ যাচ্ছে, মানুষের ক্লাসিফিকেশনটা আসলে কোন লেভেলের। দেখি যে সবাই চলে যাচ্ছে, আসলে ওখানে গেলে মনে হবে সবাই আমেরিকা চলে যাচ্ছে। তো যেদিন ইন্টারভিউ দিতে গেলাম, এটা আসলে এটা আমি ইন্টারভিউ বলবো না, যে আমার পাসপোর্টটা নিল। আই ডোন্ট নো, হি অলরেডি মেড হিজ ডিসিশন বিফোর আই অ্যারাইভ মেবি এমবেসি। যখন আমি পাসপোর্টটা এদিকে দিলাম, আমাকে বসতেও দিল না। আমি কাগজ পেপারগুলো ফাইল থেকে বাইর করার আগে দেখি আমার নাম ডেকে ফেলছে। আবার ওখানে যাওয়ার সাথে সাথে আমাকে 2-3টা কোশ্চেন করে টাচ করে আমাকে পাসপোর্টটা দিয়ে দিল। আই ওয়াজ জাস্ট লাফিং, হোয়াট হ্যাপেন্ড। সো আমার কাছে মনে হলো এটা একটা কাইন্ড অফ ড্রামা ইউএস এমবেসিতে, যে ভিসা যারা পাচ্ছে তারা কীভাবে পাচ্ছে, আর এটা কোনো ইন্টারভিউ হইতে পারে না এভাবে। 2-3টা প্রশ্ন জিজ্ঞেস করলো, যেটা আমি প্রশ্নের আনসার দেওয়ার আগে সে আরেকটা প্রশ্ন করে, মেবি 2টা প্রশ্ন সে রিপিট করছে 2বার। আমি আনসার দিচ্ছি, সে আবার এটাকে আগের প্রশ্নটা করে, আবার যখন আমি এটা আনসার দিচ্ছি সে আগের আবার করে, এভাবে 2বার করে পাসপোর্টটা দিয়ে দিছে। এনিওয়ে, ইটস এ গুড এক্সপিরিয়েন্স যে ইউএস এমবেসি অ্যাটলিস্ট তারা কীভাবে কাজ করে সেটা দেখে আসা। তবে আমার কাছে মনে হচ্ছে দে মেকিং লট অফ মানি, যে সেভিস ফিটা যেটা নন রিফান্ডেবল ফান্ডস, তারা এখান থেকে হিউজ মানি তারা ইনকাম করতেছে আমাদের মতো দেশগুলো থেকে, যেটা আসলে আমাদের অথরিটি বা আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলা তো আসলে কেউ নেই আমাদের দেশের, যে তারা এটা কেন নেবে নন রিফান্ডেবল ফিটা। আমার ভিসা হচ্ছে না, তাহলে ওইখানে আমি কেন পেমেন্টস করবো? 350 পাউন্ড ইটস এ বিগ অ্যামাউন্ট আমাদের দেশের যদি চিন্তা করি আমাদের দেশের মতো। এনিওয়ে, তো ওখান থেকে আসার পরে আসলে চিন্তা করলাম যে এরপরে ইউকেতে চলে আসবো। ইউকেতে আসার জন্য অনেকগুলো এজেন্সির কাছে ফাইল সাবমিট করলাম। তখন তো আসলে আমি ব্যস্ত, বিকজ জব নিয়ে ব্যস্ত, পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত। তো অনেকের কাছে সাবমিট করি অনলাইনে, যাদের সাথে ফেসবুকে এটা ওটা সেটা করতে করতে আমার একটা অবস্থা হয় যে অনেকগুলো লেটার আসে, অনেকগুলা কন্ডিশনাল লেটার আসে, মেবি 7টা বা 8টা কন্ডিশনাল লেটার পাই। সবগুলো লেটারই আসলে আসছে আউটসাইড অফ লন্ডন। ইনসাইড লন্ডন আমার গোল ছিল যে আই উইল হ্যাভ টু কাম ইনসাইড লন্ডন এনিওয়ে, বিকজ আমি আসলে ইউজ টু না যে গ্রামে চলে যাওয়া, আবার নতুন দেশ, এখানে কোনো আত্মীয় স্বজন নাই, কীভাবে এখানে থাকবো। এই জায়গাগুলো থেকে চিন্তা করলাম যে না, আমি এভাবেই আসি। কিন্তু কেউই আসলে এটা ম্যানেজ করে দিতে পারলো না। এজেন্সিগুলো বলতে তারা 1 টাকাও ফি নেবে না, তারা আফটার স্টুডেন্ট থেকে তারা কখনো
কোনো ফি নিবে না। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ দাপ্পাবাজি আমাদের দেশের এজেন্সিগুলা। তারা কোনো ফি নিবে না, তারা শুধু প্রসেসিং করে দিবে, তারা ইউনিভার্সিটির হয়ে কাজ করবে। ইটস কাইন্ড অফ 100% লাইং। পরে আমাকে স্বীকারোক্তি দিছে 3টা এজেন্সি আমাকে বলছে যে এটা হচ্ছে আসলে তারা প্রত্যেকটা স্টুডেন্ট থেকে মোর দেন বাংলাদেশি টাকা 2 লাখ টাকার উপরে প্রত্যেকটা এজেন্সি পায় একজন স্টুডেন্ট এখানে পাঠাতে পারলে। এবং তারা হচ্ছে যে ইউনিভার্সিটিগুলো হচ্ছে আউটসাইড অফ ইউনিভার্সিটি, লাইক মানে আমাদের দেশে কতগুলো কলেজ হয় না, কলেজের কতগুলো ব্রাঞ্চ হয়, যেমন অনেকগুলো ইউনিভার্সিটির ক্যাম্পাস বন্ধ করে দিয়েছে বিকজ তারা একটা বাসা বাড়ির ভিতরে কী করে দিয়েছে, একটা বাসা বাড়ির ভিতরে একটা কলেজ খুলে দিয়েছে, একটা স্কুল খুলে দিয়েছে, যার ফলে অনেকগুলো ইউনিভার্সিটি বাংলাদেশে বন্ধ হয়েছে। বিগত সরকারের আমলে মেবি এই ধরনের একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা দেখছিলাম। একই অবস্থা এই দেশে, ওইখানে অসংখ্য ব্রাঞ্চ এটা ওটা সেটা করে তারা শুধুমাত্র তাদের যখন ইকোনমিক্যাল অবস্থা খুবই ডাউন থাকে তারা এই কাজটা করে। তো আমি আসলে স্যাটিসফাইড ছিলাম না। ফাইনালি মেবি ইট ওয়াজ মানডে আর টিউসডে ডিসিশন নিয়েছি যে আমি কী করবো। একজন ভাই ছিল ঢাকা, AHJ অ্যাসোসিয়েশন সামথিং লাইক দ্যাট এজেন্সি, তার সাথে কন্টিনিউ কথা হচ্ছিলো। ফাইনালি ডিসিশন নিয়ে ফেলছি যে ওখানে পোস্টমাউথ ইউনিভার্সিটিতে চলে আসবো। পোস্টমাউথ ইউনিভার্সিটি নেওয়ার কাছাকাছি আছে মোটামুটি 40 মিনিটের যাতায়াত ফ্রম দ্য লন্ডন। তো এটা বলে ওখানে কনফার্ম করে ফেলবো। অন দি আদার হ্যান্ড আমার এক ভাই আমাকে রাতের বেলা একদিন ফোন দিল, সেও আসলে আসার চেষ্টা করতেছে। তার ওই যে এজেন্সির রিপোর্টিং প্রবলেম হওয়ার কারণে সে ড্রপ করছে। সো সে আমাকে বললো যে তার পেপারগুলো দেওয়ার জন্য। আমি আমার পেপারগুলো ফরওয়ার্ড করলাম, দেন সে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলো, যে ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড, আমি নাম বলতে পারি। ইফ এনিবডি ওয়ান্টস টু কাম দিস ইউনিভার্সিটি, দিস ইজ ভেরি রিয়েলি নাইস অ্যান্ড ইন সেন্ট্রাল লন্ডন ইউনিভার্সিটি। সো পরের দিন মর্নিংয়ে যখন আমি অফিস যাই দেখি যে আমাকে একটা মেল করলো ইউনিভার্সিটি থেকে। দেন তাদের সাথে আমার কমিউনিকেশান হইলো। তারা উইদিন 20 মিনিটস সে আমাকে কল করলো, সরাসরি কথা বলবো। হি ওয়াজ মেবি পাকিস্তান, পাকিস্তানি গাই, নেম ওয়াজ নাবিল। জাস্ট ট্রাই টু ফাইন্ড আউট যে এটা কোনো এজেন্সি করছে নাকি স্টুডেন্ট অ্যাপ্লিকেন্ট নিজে করছে। যখন আমি নিজে করছি হি অ্যাপ্রিসিয়েট মি, যে ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট, আই এম গোনা ডু এভরি সিঙ্গেল ম্যাটার ফর ইউ স্টেপ বাই স্টেপ। সো মেবি আফটার 40 দিনও লাগে নাই, সব কিছু প্রসেসিং হয়ে গেছে। এখন এটা আমার ভিডিওটা কয়জনে দেখবে আমি জানি না। আমি এখানে আসার পরে অসংখ্য মানুষের সাথে পরিচয় হয়েছে, এবং ওই ইউনিভার্সিটিতে ক্লাস করার সময়কালীনও ওখানে আমাদের একজন দুজন, আমরা 4জন বাঙালি ছিলাম। বাঙালির ভিতরে আমরা 2জন ছাড়া বাদ বাকি সবাই কিন্তু এজেন্সির মাধ্যমে আসছে। আমরা 2জনই ছিলাম, মানে আমি একজনও পাই নাই। আমি এখানে যত স্টুডেন্ট আসছে আমি নট এ সিঙ্গেল পার্সন, আমি কাউকে পাই নাই যে কেউ একজন নিজে অ্যাপ্লিকেশন করে এখানে আসছে। প্রত্যেকজন কোনো একটা এজেন্সি ধরে আসছে। এখন এজেন্সি ধরলে আপনাকে বেশি পেমেন্টস করতে হবে, এজেন্সি ধরলে আপনাকে অনেকগুলো হ্যাসেল দিতে হবে। মাঝে মাঝে তারা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য পর্যন্ত টাকা করে। তার হচ্ছে বিভিন্ন ট্রেনিংয়ের জন্য মানে অনেক রকমের ফাঁদ তৈরি করে, বলে যে টাকা নেবে না, কিন্তু আসলে টাকাটা নিচ্ছে। তো যার ফলে হচ্ছে যদি ইফ এনিবডি ওয়ান্টস টু কেউ যদি আমার সাথে যোগাযোগ করে বা হেল্প নিতে চায় এই সমস্ত বিষয়, অফকোর্স আই উইল হেল্প ইউ। কিন্তু কথা হচ্ছে আমাদেরকে একটু করে কী হইতে হবে, মানে সেলফ ডিপেন্ডেন্সি তৈরি করতে হবে এবং নিজেরটা নিজে করার মেন্টালিটি রাখতে হবে। সো জাস্ট আমরা তো আর ধরুন প্রথম যেদিন কল করলো ইউনিভার্সিটি থেকে, আমি তো আর এখানে আর ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতেছি না, আমি আমার মতো করে কথা বলতেছি, সে তার মতো করে কথা বলতেছে, বা উই আন্ডারস্ট্যান্ড ইচ আদার। উই হ্যাড নো প্রবলেম to communication because we feel shy to communicate if we see like somebody is white maybe আমরা নর্মালের চাইতে একজন মানুষ হিসেবে মূল্যায়ন না করে আমরা এটাকে অনেক বেশি মানে ভয়ানক ব্যাপার হিসেবে মেনে নিই আসলে, মনে করি, যার ফলে হচ্ছে এটা আরও বেশি আমাদেরকে উইকনেসটা আরও কাছাকাছি চলে আসে। এনিওয়ে দেন এভরিথিং ইজ ডান। ভিসা অ্যাপ্লিকেশনটাও ইউনিভার্সিটি থেকে করে দেয়। হোয়াট ইন্টারেস্টিং থিং, ইউনিভার্সিটি থেকে ভিসা অ্যাপ্লিকেশন করে দিয়ে তারপরে এখানে আসার পরে মানে এখানে আসা পর্যন্ত এভরি সিঙ্গেল ম্যাটার তারা টেক কেয়ার করে। তো আই ডোন্ট নো এখানে এইভাবে আর কেউ কখনো আপনাদেরকে এটা বলছে কিনা বা হচ্ছে কিনা। ইফ এনিবডি ওয়ান্টস টু নো ইন ডিটেলস, আই থিঙ্ক এটা খুবই লেস দ্যান ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 100টার নিচে। এটা পাবলিক ইউনিভার্সিটি, ওদের অনেকগুলো ক্যাম্পাস আছে ইনসাইড, মানে মেবি যদি তাদের মেইন ক্যাম্পাস আউটসাইড অফ লন্ডনে, সেখানে মেবি একটু টিউশন ফিস 2-3 হাজার পাউন্ড লেস হয়, বাট ইনসাইড হলেও এখানে ইউনিভার্সিটি ফিসটা অনেক কম। আমার লাগছিল কত, অ্যারাউন্ড 12,000 পাউন্ডের মতো এমএসসি প্রোগ্রামে।
আর অন দি আদার হ্যান্ড আমি নট এ সিঙ্গেল পার্সন, আমি কাউকে পাই নাই যে মানে অন্য অন্য ইউনিভার্সিটিগুলোতে মিনিমাম 15,000 থেকে 16,000 পাউন্ড দিয়ে আসতে হয়েছে, ইভেন 20,000, ইভেন আমি এমন পাইছি 25,000 পাউন্ড দিয়ে এমএসসি করতে আসছে। আমি এরকম মানুষ এখানে পাইছি, বিকজ সে এজেন্সি দ্বারা এখানে আসছে। সো সেজন্য হচ্ছে আমাদেরকে এজেন্সিতে যাওয়া ভালো, যদি ওইভাবে যদি আপনার ক্যাপাবিলিটি না থাকে, কমিউনিকেশন স্কিল না থাকে। আসলে এটা না থাকলে আপনি এখানে আসলেও সাফারিং করবেন যদি কমিউনিকেশন স্কিল প্রপারলি না হয়। যার ফলে হচ্ছে এটা থাকা খুবই জরুরি। আর যদি নিজে করতে চান, কখনো হেল্প প্রয়োজন হলে তো অবশ্যই আমি না, এখানে অসংখ্য মানুষ আছে এই ধরনের বিষয়গুলো হেল্প করার জন্য। যত ব্যাপারটা হচ্ছে আপনি তো যখনই কল করবেন আমি হয়তো বা ফ্রি থাকবো না। অন দি আদার হ্যান্ড যদি হেল্প করতে পারি, ইটস এ গ্রেট থিংস টু হেল্প এনিবডি, এটা হচ্ছে কথা। সো ইউনিভার্সিটির বিষয়টা এই পর্যন্তই। তবে আমার কাছে সবচেয়ে বেশি ফ্রড মনে হয়েছে যে ইউএসের ব্যাপারটা। ইউএসের এটা কাইন্ড অফ এ স্ক্যাম। এখানে তারা এখানে একটা ফাঁদ তৈরি করে অল্প কিছু সংখ্যক মানুষকে তারা ভিসা দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ মানুষের কাছ থেকে তারা টাকা নিচ্ছে। অন দি আদার হ্যান্ড এজেন্সিগুলোও এক্ষেত্রে লাভবান হচ্ছে। কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নাই আসলে আমাদের দেশে, কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকার কারণে এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকে। একটা ছেলে ইউনিভার্সিটি থেকে পাস করে যখন বাইরে যাবে অথবা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাবে, তার এই বিষয়গুলো নিয়ন্ত্রণ থাকা উচিত, আরও প্রপারলি হওয়া উচিত, কস্ট মিনিমাইজেশন হওয়া উচিত। এমবেসিগুলো কেন এভাবে ডাকাতি করবে, এই বিষয়গুলো সরকারের তদারকি করা উচিত। আই এম শিওর যে এই বিষয়গুলো নিয়ে কেউ কখনো কথাই বলে নাই। মানে ইউএস এমবেসি কেন সেভিস ফির নামে আপনার কাছ থেকে $350 নিয়ে যাবে, আমি শুধু পাউন্ড চলে আসে, বাংলা কথা মুখে বেঁচে যাচ্ছে আসলে। সো এই জন্য হচ্ছে কি, নিজে করা ভালো। আর নিজে না করতে পারলে তাহলে হচ্ছে যেটা বললাম, অ্যাজ ইউজুয়াল আপনাকে কোনো একটা এজেন্সির ধরে আসতে হলে আপনাকে ইউ হ্যাভ টু পে এক্সট্রা, অ্যান্ড আপনাকে আপনার মতো করে কী করতে হবে। এখন অনেকেই বসে থাকে, অনেক পরিচিত আছে যারা হচ্ছে বলে যে শুধু স্কলারশিপ নিয়ে আসবে। স্কলারশিপ বলতে কি? স্কলারশিপ বলতে এখানে দিস ইজ ভেরি রেয়ার। এই সমস্ত দেশের মানুষ, এই সমস্ত দেশে ফার্স্ট ওয়ার্ল্ড মানুষ, তারা ট্যালেন্ট হায়ার করে। এই সাপোজ আমাদের মতো যারা আসে, এরা যদি পড়াশোনা এমএসসি শেষ করে, আমাদের ভিতরে একটা সংখ্যক মানুষ আবার এখানে পিএইচডি করতেছে। এখন আমাদের যদি বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটির টিচার এখানে আসে, সেটাকে অনেক বড় করে দেখানো হয়, মানে ইটস এ কাইন্ড অফ গ্রেট অ্যাচিভমেন্ট অফ লাইফ। কিন্তু এইখানে বিষয়টা ওরকম না। এখানে ওই আমাদের দেশে এজেন্সিগুলো যেরকম বলে যে ইউকে ভিসা এভাবে ডলফিটায়, সিলেটে যেরকম ডলফিটাই ভিসা বিক্রির মতো অবস্থা হয়, এখানে পিএইচডির বিষয়টা অনেকটা এরকমই নর্মাল। আপনি যদি কন্টিনিউ পড়াশোনা করেন, দ্যার ইজ এ লট অফ অপরচুনিটি টু গেট পিএইচডি ডিগ্রি। সো এটা ধরে বসে থাকাটা খুবই টাফ। যেটা বলছিলাম যে এতগুলো টাকা খরচ করে যখন আমরা আসি, সেক্ষেত্রে যদি আমাদের দেশের মানুষরাই আবার আমাদের কাছ থেকে দালালি করে যদি অনেকগুলো টাকা ফন্দি করে নিয়ে নেয়, সেটা আসলে দুঃখজনক। আমরা তো এই দেশে এসে আবার বাংলাদেশে টাকা পাঠাচ্ছি, বাংলাদেশের উন্নয়নে আমাদের টাকাগুলো খরচ হচ্ছে। আমরা তো দেশের এগেনস্টে যাচ্ছি না, বা দেশ ছেড়ে কোথাও কেউ যাচ্ছে না। সবাই আসলে এন্ড অফ দ্য ডে বাংলাদেশ নিয়েই পড়ে থাকে। তো এতটুকুই ছিল আসলে ইউনিভার্সিটির অ্যাডমিশনের বিষয়টা। আর আরেকটা ভিডিও করব, এটা হচ্ছে 1 by 1। আসলে ভিডিও অনেক লম্বা করলে কেউ এটা কি করে না। ওকে, থ্যাংক ইউ।